হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এতদিন ধরে ভিডিও বানাচ্ছি এবং বহু ছেলে মেয়ে কিন্তু কমেন্টস দেখি AEPS এর ইনকাম ট্যাক্স ফাইল কীভাবে করে। তা AEPS বলতে কী বোঝায়, তারা কী ধরনের সার্ভিস আমাদের দিয়ে থাকে এবং এর বিনিময়ে তারা কীভাবে রোজগার করে থাকে এবং তাদের ইনকাম ট্যাক্স ফাইল কীভাবে করা উচিত এবং ইনকাম ট্যাক্স ফাইল করার সময় কোন দিকে নজর রাখা উচিত, কোন ফর্মে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত, সমস্ত ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এই সিস্টেমের মাধ্যমে যে কোনো ব্যক্তি শুধুমাত্র আধার নম্বরের সাহায্যে তার টাকা জমা করতে পারে, তার টাকা তুলতে পারে, এছাড়া টাকা ট্রান্সফার করতে পারে, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, এছাড়া আরও অনেক ধরনের সার্ভিস কিন্তু এই দিয়ে থাকে। এই ধরনের বিজনেস আজকাল আমাদের সোসাইটিতে খুব বেশি দেখার একটা বড় কারণ হলো, কারো একটা ধরে নিলাম শপ রয়েছে, শপ থাকার সাথে সাথে দেখা যাচ্ছে সে একটা এজেন্সি নিয়ে নিয়েছে এবং তার জন্য দেখা যাচ্ছে যে তার শখটা যেরকম চলছে তার সাথে AEPS এর কাজ করার জন্য তার এক্সট্রা একটা আর্ন হচ্ছে। কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা অন্য জায়গায় দেখা নিচ্ছে। ওরে কিন্তু আমি কোনো AEPS এর কাছে গেলাম, বললাম যে আমার 1 লাখ টাকা সেখান থেকে তুলতে হবে এবং সে আমার আধার নম্বর দিয়ে এছাড়া থাম ইমপ্রেশন দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে সেই টাকা তার অ্যাকাউন্টে যখন চলে আসলো তার কাছ থেকে সে 1 লাখ টাকা ক্যাশ আমাকে দিয়ে দিল। এখন এই পুরো কাজটা করার জন্য সে একটা কমিশন পেল এবং ব্যাঙ্কও এই ধরনের কাজ করার সুবিধা আমাদের দিয়ে থাকে একটাই কারণে, যাতে ব্যাঙ্কে ভিড়ের পরিমাণ কম হয়। এখন যেই ব্যক্তির AEPS এর এজেন্সি ছিল সে তো 1 লাখ টাকা ট্রানজ্যাকশান করে ফেললো, কিন্তু দেখা যাবে তার বিনিময় আমার যে অত ভালো করে জানা নেই, কিন্তু সে কনসেপ্ট থেকে 100 টাকা কোনো একটা কমিশন পেয়েছে, আমি ধরে নিলাম। এবার 1 লাখ টাকার ট্রানজ্যাকশন তার অ্যাকাউন্টে হলো, কিন্তু সে কমিশন পেল 50 থেকে 100 টাকা। এখন সে যখন ইনকাম ট্যাক্স ফাইল করবে সে বুঝতে পায় না সেই 1 লাখ টাকাকে তার ফেল দেখাবে নাকি সে যে কমিশন পেয়েছে সেটাকে তার ফেল হিসাবে দেখাতে হবে। এছাড়া আরও অনেক ধরনের ভুল কিন্তু এক্ষেত্রে হয়ে থাকে। তা প্রথমে এটা করে আলোচনা করব যে যারা AEPS এর ব্যবসা করছেন তাদেরকে অবশ্যই বলবো যে সেভিংস অ্যাকাউন্টে করবেন না, ওটা অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টে করুন। কেননা সেভিংস অ্যাকাউন্টে যদি এই ধরনের ট্রানজ্যাকশান বেশি পরিমাণে হয় তাহলে ইনকাম ট্যাক্স আজকে না হোক কালকে আপনাকে নোটিশ পাঠাবে। অনেকেই কিন্তু অনেক ব্যক্তিকে এনকারেজ করে রাখে যে সেভিংস অ্যাকাউন্টে কাজ করা হচ্ছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কেননা আমার অ্যাকাউন্টেও তো এই ধরনের ট্রানজ্যাকশান হয়েছে, আমাকে ইনকাম ট্যাক্স এখনও পর্যন্ত নোটিশ পাঠায়নি। আমি এক্ষেত্রে দুটো কথাই বলবো, ইনকাম ট্যাক্স কিন্তু ইনস্ট্যান্ট কোনো নোটিশ পাঠায় না। 4-5 বছর পরেও দেখা যায় যে ইনকাম ট্যাক্স আমাদেরকে আগের কোনো ট্রানজ্যাকশানের জন্য নোটিশ পাঠিয়ে থাকে। এছাড়াও সে একটা ভুল করেছে এবং ভুল করে বেঁচে গেছেও আমি ধরে নিলাম, তার জন্য আমিও ভুল করবো, এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। আপনি অবশ্যই AEPS এর ব্যবসা করছেন, অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে তারপরে ব্যবসা করো। ভুল করেও আপনি সেভিংস অ্যাকাউন্টে এই ধরনের ব্যবসা করবেন না। মোটামুটি এই ফিটনেসের ক্ষেত্রে যে ভুল হয়ে থাকে, ব্যক্তির যে ডকুমেন্টেশন মেনটেন করা প্রয়োজন সেই ডকুমেন্টেশন কিন্তু এই বিজনেসের ম্যাক্সিমাম লোকই করে না। এখন কোনো ব্যক্তি যদি আপনার কাছে টাকা তুলতে অথবা জমা করতে আসে সেক্ষেত্রে আপনি কী কী ডকুমেন্টেশন রাখবেন আমি জানি আমার থেকে আপনারা অনেক ভালো করে জানেন, কেননা এর একটা ফরম্যাট অবশ্যই আছে, কিন্তু তারপরেও আপনাদেরকে একবার করে মনে করিয়ে দেবো পোস্টপোস্ট দিকে আপনি অবশ্যই নজর দেবেন। প্রথমে কিন্তু ডেট আমাদের অবশ্যই দিতে হবে, কোন দিনের ট্রানজ্যাকশান হয়েছে, কেননা আপনার ব্যাঙ্কে যে দিনে টাকা ট্রান্সফার হয়েছে সেই দিনেই কি ওই ব্যক্তি টাকা তুলেছে, এর জন্য কিন্তু ডেট দেওয়া অবশ্যই প্রয়োজন। কাস্টমার নেই, কোন ব্যক্তি এই টাকা তুলেছে তার কিন্তু নাম অবশ্যই দরকার। এছাড়াও তার আধার নম্বরের 4টে ডিজিট কিন্তু এক্ষেত্রে দরকার। তবুও আমি বলবো পুরো আধার নম্বরটাই এখানে লিখে রাখুন, আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। এছাড়াও মোবাইল নম্বর অবশ্যই আপনি দেবেন, এই ক্ষেত্রে কিন্তু পাওয়া ভুল করবেন না। মোবাইল নম্বর নিলে কিন্তু আপনার একটা সাপোর্টিং ডকুমেন্টেশন এক্ষেত্রে হয়ে যাবে, কেননা যেসব ব্যক্তিরা তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে অথবা জমা দিয়েছে সেই সব ব্যক্তির মধ্যে যদি আপনি 10% লোকের সাথেও যোগাযোগ করতে পারেন এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যখন একটা ম্যাচিং হবে তখন কিন্তু আপনার কেসটা অনেকটাই হালকা হয়ে যাবে, অথবা আপনার কেসটা কিন্তু আপনার দিক থেকে অনেকটাই জোরালো হয়ে যাবে। এছাড়া কতটা টাকা তোলা হয়েছে অথবা জমা হয়েছে, অ্যাভেলেবেল ব্যালেন্স, এটা তো ব্যাংক অ্যাকাউন্টেই দেখা যাবে, অত খুব একটা প্রয়োজন না হলেও কিন্তু লিখে রাখলে ভালো। আধার নম্বর যখন এই ধরনের ট্রানজ্যাকশন হয় তখন কিন্তু একটা নম্বর জেনারেট হয়, যেই নম্বরটা কিন্তু অবশ্যই আপনি এখানে লিখে রাখবেন আপনার রেফারেন্স নাম্বার হিসাবে। এছাড়া ট্রানজ্যাকশন স্ট্যাটাস, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো ট্রানজ্যাকশন করার পর সেই ট্রানজ্যাকশনটা রিজেক্ট হয়ে গেছে,
কিন্তু আপনার ব্যাংকে তো সেটার এফেক্ট পড়েছে। হতে পারে আপনার ব্যাংকে সেই টাকা ঢুকেছে, আবার কিছুক্ষণ পরে সেই টাকা রিটার্ন চলে গেছে। সুতরাং আপনার ব্যাংকে কিন্তু একটা ট্রানজ্যাকশন হিট করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এটা যে রিজেক্ট হয়েছে সেটা লিখে রাখা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আপনি কাস্টমারের ব্যাংক ক্ষেত্রে অবশ্যই বলে রাখবেন, যিনি সাইন করতে পারেন অবশ্যই তার থাম ইমপ্রেশন এখানে দিয়ে রাখবেন। এই চারটি যদি আমরা মেনটেন করি এবং সেটাকে যদি আমরা ফ্রন্ট অফ করে রাখি, তাহলে ভবিষ্যতে কোনো ধরনের কোনো কেস করলে এই চারটি কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট দেবে আমাদের কেসটা স্ট্রং করার জন্য। এরপরে বলবো, অনেকেই কিন্তু দেখা যায় এই ধরনের কাজ করে কোনো গেটওয়ের সাহায্য ছাড়াই, অর্থাৎ কোনো কোম্পানির সাথে কোলাবোরেশন ছাড়াই সে দেখা যাবে তার বিজনেস থেকে টাকা কাউকে দিয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু সেটা ব্যবসা তার সেভিংস অ্যাকাউন্টে বলে থাকে। এদেরকে আমি বলবো এই ধরনের কাজ অবশ্যই করবেন না, এটা কিন্তু ভবিষ্যতে আপনাকে সমস্যায় ফেলতে পারে। এরপরে আরেকটি সমস্যা তৈরি হয়, সেটি হলো অনেক ব্যক্তিরই কিন্তু ট্রানজ্যাকশনের পরিমাণ অনেক হয়ে যায়। দেখা গেল বছরে তার 1 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়ে গেছে, কিন্তু তার এগেনস্টে তার রোজগার কিন্তু তত নয় যতটা 1 কোটি টাকার এগেনস্টে তার ইনকাম হতে পারে। এখন সেই ব্যক্তি তো ভাবতে থাকে তার ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত কি করা উচিত নয়। আমি ক্ষেত্রে বলবো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু এত টাকার ট্রানজ্যাকশন হয়েছে, আপনি অবশ্যই একটা ইনকাম ট্যাক্স ফাইল করে রাখুন। এবং ইনকাম ট্যাক্স ফাইল কীভাবে করবেন সেটাও আমি পরের পয়েন্টে আলোচনা করছি। কেননা অনেক সময় দেখা যাবে এত টাকা ট্রানজ্যাকশন হওয়ার জন্য ব্যাঙ্ক কিন্তু ইনকাম ট্যাক্সে এই ট্রানজ্যাকশন শেয়ার করবে বা ইনকাম ট্যাক্স আপনাকে নোটিশ পাঠাবে যে আপনার ভাই এত টাকা ট্রানজ্যাকশন কেন। এখন আপনার কাছে ক্লারিফিকেশন আছে যে কেন এত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আপনি এনপিএফের একটা এজেন্ট, কিন্তু আপনি এই ধরনের সমস্যায় কেন করতে যাবেন? তার থেকে ইনকাম ট্যাক্সকে আপনার ইনকাম শো করে দিয়ে ইনকাম ট্যাক্স তো কিন্তু নিয়ে যেতে পারবে যে আপনি এই ধরনের ব্যবসা করেন, আপনার চান্সেস অনেক কমে যাবে নোটিশ আসার। এবার অনেকের প্রশ্ন আছে যে আমি তো 1 কোটি 2 কোটি কারো ক্ষেত্রে দেখা যাবে যে সে 8-10 কোটি টাকারও ট্রানজ্যাকশন করে ফেলেছে, কিন্তু তার রোজগার অত নয়। দেখা যাবে তার রোজগার 3 লাখ টাকা 4 লাখ টাকা, কারো ক্ষেত্রে 5 লাখ টাকা। আমি বলতে পারবো না এটা কত রোজগার, কিন্তু আমি ধরে নিলাম যে সে 6 লাখ টাকা রোজগার করেছে। এখন সেই ইনকাম ট্যাক্সে কী দেখাবে? তার টার্ন ওভার কি 8 কোটি টাকা দেখাবে? সে কোন ইনকাম ট্যাক্সে ফাইল করবে? এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনি কিন্তু একটা কমিশন এজেন্ট। তা আপনার যে 8 কোটি টাকা আপনার ব্যাংকে ট্রানজ্যাকশন হয়েছে, এটা কিন্তু আপনার সেল নয়। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকে 8 কোটি টাকা ঢুকলো, সেটাই কিন্তু তার বিজনেসের টার্ন ওভার নয়। কিন্তু এই ধরনের ব্যবসার ক্ষেত্রে 8 কোটি টাকা আপনার কারেন্ট অ্যাকাউন্টে ঢুকলো মানে 8 কোটি টাকা কিন্তু আপনার সেল নয়, আপনার সেল সেটাই যেটা আপনি কমিশন হিসাবে পাচ্ছেন। সুতরাং আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন কিন্তু আপনি যে কমিশনটা পাচ্ছেন সেই কমিশনটাই আপনার দেন হবে। এর থেকে আপনার যে খরচা রয়েছে সেই খরচাগুলো বাদ দিয়ে তবে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন। খরচা বলতে আপনার চাপের স্যালারি হতে পারে, যে গেটওয়ের সাথে আপনি কাজ করছেন তার কমিশন হতে পারে, এছাড়া আপনি যেখানে বসে আপনার ব্যবসা করছেন সেই জায়গার ইলেকট্রিসিটি বিল হতে পারে, ওয়াটার বিল হতে পারে, এছাড়া আপনার প্রিন্টিং স্টেশনারি থাকতে পারে। এই ধরনের কিন্তু অনেক খরচা রয়েছে, যেই খরচাগুলো বাদ দেওয়ার পর আপনার কমিশন থেকে যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু আপনার নেট প্রফিট হিসাবে ধরা হবে। এক্ষেত্রে কিন্তু অনেক ব্যক্তি আরও একটি ভুল করে দেখেন, সে কিন্তু আইটিআর করে তার ইনকাম ট্যাক্স ফাইল জমা করে। কমিশন এজেন্টদের কিন্তু আইটিআর করে তার ইনকাম ট্যাক্স ফাইল জমা হয় না, কমিশন এজেন্টদের ক্ষেত্রে আইটিআর ফ্রি জমা করতে হয়। সুতরাং এটা কিছু একদমই আপনি বলবেন না। এছাড়াও আমি বলবো, আপনার বিজনেসের যেহেতু ট্রানজ্যাকশন বেশি, আপনি জানেন আপনি কী ধরনের ব্যবসা করছেন, ইনকাম ট্যাক্স কিন্তু জানেন না যে আপনি কী ধরনের ব্যবসা করছেন। কোনো সময় ইনকাম ট্যাক্সের কিন্তু একটা কিউরিটি তৈরিই হতে পারে যে আপনার এত ট্রানজ্যাকশানের কারণ কী। তখন ইনকাম ট্যাক্স আপনার কাছে যদি ডকুমেন্টেশন চায়, তার জন্য আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে। এত বললাম, ওই চার্ট আপনাকে রেডি করে রাখতে হবে। এছাড়াও কিন্তু ইনকাম ট্যাক্স যখন আপনাকে ডাকবে তখন কিন্তু আপনার পিএল এবং ব্যালেন্স শিটও কিন্তু আপনার কাছে দেখতে চাইবে। এর জন্য প্রতি বছরের কিন্তু পিএল ব্যালেন্স শিট অবশ্যই তৈরি করুন। কোনো একজন ট্যাক্স কনসালটেন্ট অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে আপনার পিএল এবং ব্যালেন্স শিট কিন্তু প্রপারভাবে তৈরি করুন, তারপরে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করুন। এছাড়াও আপনার রোজগার যদি খুবই কম হয়, আপনার পক্ষে কোনো সিএ অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রতি মাসে একটা টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে অ্যাটলিস্ট আমি বলবো যে আপনার টোটাল কমিশন কী আছে এবং সেখান থেকে আপনার প্রতিদিন কী কী খরচা হচ্ছে সেই খরচা লিখে রাখুন, এবং মাসের শেষে আপনার টোটাল খরচা কত হয়েছে তার যোগফল বের করে রাখুন, এবং বছরের শেষে আপনি বের করে ফেলুন আপনার টোটাল খরচা কত এবং আপনার টোটাল কমিশন কত। তাহলে কিন্তু আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে যাবেন তখন কিন্তু আপনি অবশ্যই আপনার সিএকে কিন্তু এই ডেটাটা দিতে পারবেন, তাহলে কিন্তু সেই ডেটা দেখে উনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারবে। এছাড়াও আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে কমিশন পাচ্ছেন সেটা কিন্তু আপনার যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন সেই কোম্পানিকে একটা কমিশন স্টেটমেন্ট দিতে বলুন,
এবং সেটা চেক করে নিন আপনার 26 ডের এবং AIS-এর সাথে। যদি সমস্ত জিনিস মিলে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে অনেকটাই সুবিধা হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।